বিড়ি, সিগারেট, মদ, গাঁজা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ওসব ছাড়ুন, এর চেয়ে গল্প শোনার নেশা করুন। সাবস্ক্রাইব করুন দ্য ডার্ক আওয়ার টেলসকে, আর শুনতে থাকুন আজকের গল্প। বই পড়ার নেশা আমার সেই ছোটবেলা থেকে। বিভিন্ন ধরনের বই পড়তে আমার বেশ ভালো লাগে। এই সূত্রেই পাড়ার লাইব্রেরিতে আমার নিয়মিত যাতায়াত ছিল। এই লাইব্রেরির সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের, কিন্তু একটা ঘটনার পর এই বই পড়ার নেশা যে আমার জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে সেটা কখনো কল্পনা করতে পারিনি। সেই আতঙ্কের রাত আমাকে আজও দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়। তোরা হয়তো ভাবছিস বই পড়ার মতো একটা সামান্য কাজ নিয়ে হয়তো একটু বাড়াবাড়ি করছি, বা একটা সাধারণ ব্যাপার নিয়ে ভাঁওতাবাজি বা কিছু একটা বলে তোদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। কিন্তু বিশ্বাস কর, এমন কোনো মতলবই আমার নেই। আমি তোদের এখন যে ঘটনাটা বলতে চলেছি তা একেবারে নিখাত সত্যি কথা। The Dark Hour Tales, your horror fantasy. এই কথাগুলো বলছিল আমাদের পাড়ার বিল্টুদা। বিল্টুদা মানে বিমল সেনগুপ্ত। রবিবারের সন্ধেটা আমরা জনা কয়েক মিলে বিল্টুদার বাড়িতে আড্ডা দিতে জমা হয়েছি। বিল্টুদা বয়সে আমাদের থেকে অনেকটাই বড়, তবুও তার সাথে আমাদের বেশ বন্ধুর মতোই সম্পর্ক। আজ কথা হচ্ছিল বই পড়া নিয়ে। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে বই পড়ার প্রবণতা খুব একটা দেখা যায় না। তাদের জীবনযাত্রার অনেকটাই যেন যন্ত্র নির্ভর হয়ে পড়েছে। গায়ে ধুলো মেখে খেলা নেই, বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাড়ি ফেরা নেই। তারা যেন হাতে মোবাইল নিয়ে ঘরবন্দি হয়ে থাকতেই ভালোবাসে। এই সবই আলোচনা হচ্ছিল, তখনই বিল্টুদা বলতে শুরু করলো। লাইব্রেরির বইগুলো দেখাশোনা করে শঙ্করদা। শঙ্করদার বাবা এর আগে লাইব্রেরির দায়িত্বে ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়ায় এখন শঙ্করদা সেটা দেখাশোনা করেন। সেদিন ছিল শনিবার, বুঝলি। অনেকদিন পর সেদিন আমি লাইব্রেরি যেতেই শঙ্করদা জিজ্ঞাসা করলো এতদিন পরে আমায় কেন দেখা গেল। আরে বিল্টু, অনেক দিন পর এলে যে এদিকে, তোমার তো দেখাই পাওয়া যায় না। আমাদের ভুলে টুলে গেলে নাকি ভায়া? না শঙ্করদা, অফিসের অনেক চাপ বেড়েছে তো, তাই আর খুব একটা আশা হয় না। নতুন কোনো বই এসেছে নাকি? শঙ্করদা আমাকে কাছে ডেকে বলল, নতুন বই এসেছে অনেক, তবে দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। গত সপ্তাহে ওই যে তৃতীয় আলমারিটা দেখছো, ওখানের বইগুলো খুব এলোমেলো হয়েছিল। ওটা একটু গুছিয়ে রাখবো ভেবে বইগুলো একটু নাড়াচাড়া করে দেখছিলাম, তখন বহু পুরনো এই বইটা আমার নজরে পড়ল। শঙ্করদা বইটা বের করে দেখালো। বইটার নাম ভারী অদ্ভুত, কমলির খিদে। বইটার উপরের মলাটে একটা 16-17 বছরের মেয়ের ছবি। তার ঠোঁট বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর তার হাতে ধরা একটা বই। ছবি তো নয়, এ যেন জীবন্ত হয়ে ফুটে উঠেছে। বইটির নামের নিচেই ঠিক ছোট ছোট হরফে লেখা আছে, গল্প নয়, সত্যি কথা। বইটি লিখেছেন শ্রী শঙ্করী প্রসাদ গোস্বামী। প্রখ্যাত সাহিত্যিক শ্রী শঙ্করী প্রসাদ মহাশয়ের লেখা অনেক বই আমি আগে পড়েছি। বইটা হাতে নিয়ে একটা টেবিলের দিকে এগিয়ে গেলাম। এরপর
বইটা খুলে পাতা উল্টে উল্টে দেখতে লাগলাম। প্রথম পাতায় লেখা কিছু অদ্ভুত কথা আমার মনকে ভীষণভাবে নাড়া দিল। সেখানে লেখা আছে, পাতার ভাঁজে দেখবে যদি চামড়া আছে বিঁধে, নিবেদনে তবেই যেন মেটে কুমলির খিদে। ভারী অদ্ভুত লেখা। আমার কৌতূহল দ্বিগুণ বেড়ে গেল। শঙ্করদাকে গিয়ে বললাম, দাদা, তোমার তো অনেক চেনা জানা, শঙ্করী প্রসাদ বাবুর সাথে কথা বলার ব্যবস্থা করিয়ে দাও না একবার। হঠাৎ এরকম শুনে শঙ্করদা অবাক হয়ে বলল, কেন? হঠাৎ ওনার সাথে দেখার ইচ্ছে হলো কেন? বইটা হাতে নিয়ে কেমন যেন একটা অনুভূতি হলো। শঙ্করদা ভ্রু কুঁচকে বলল, কিরকম অনুভূতি হলো একটু বলো তো ভায়া। মেয়েদের শরীর ছুলে যেমন হয় তেমন পেলব স্পর্শ পেলে বুঝি? হ্যাঁ। বলেই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। প্রথমটা বুঝতে পারিনি, কিন্তু শেষ কথার শ্লেষটুকু বুঝতে পারলাম। শঙ্করদার দিকে তাকিয়ে দেখি সে তখনও মুচকি মুচকি হাসছে। আমার রাগ হলো। কারো ভাবাবেগে আঘাত করা আমার স্বভাব বিরুদ্ধ, আর সেই ঘটনা যখন আমারই সাথে ঘটছে তখন রাগ হওয়াটা স্বাভাবিক। কিছুটা গম্ভীর মুখ করে বললাম, এই বইটা আমি নিয়ে যাচ্ছি তাহলে। সত্য ঘটনা বলেই লেখকের সাথে দেখা করার একটা ইচ্ছা জেগেছিল, আর ওনার মুখ থেকেই ঘটনাটা শোনবার খুব আগ্রহ হচ্ছিল। তুমি যদি দেখা করিয়ে দিতে। হ্যাঁ, থাক, বারবার বলাটা বোধহয় ঠিক না। শঙ্করদা আমার মনের ভাব বুঝতে পেরে খানিকটা ইতস্তত করে মাথা চুলকিয়ে বললেন, আরে ভায়া, যে রাগ করলে দেখছি। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। এখানে আরো অনেকে আসেন, তাদের মধ্যে কেউ যদি... আমি তার কথা শেষ করতে না করতেই কিছুটা অস্থিরভাবে বললাম, আমি এই বইটা নিয়ে গেলাম, পড়া শেষ হয়ে গেলে আবার দিয়ে যাব। শঙ্করদা আমার বিচলিত ভাব দেখে বলল, কি এমন আছে বলো তো এই বইতে? ভালো করে পড়ে নিয়ে বলবো খন। সারা রাস্তায় আমার মাথায় সেই ধাঁধা, যেটা একটু আগে আমার হাতে থাকা বইটা থেকে পড়েছি, সেটা ঘুরপাক খেতে লাগলো। মনে মনে আউড়েও নিলাম বেশ কয়েকবার। বাড়িতে এসেই আমার ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বইটার প্রতি কেমন যেন একটা আকর্ষণ অনুভব করছি। যতক্ষণে এই বইটা পড়তে পাচ্ছি ততক্ষণ বোধহয় স্বস্তি পাব না। দরজার বাইরে এই গিন্নির আওয়াজ শুনতে পেলাম। সে বলছে, কি গো, কি হলো? অফিস থেকে এসে কোনো কথা না বলে কোথায় যেন চলে গেলে, এতক্ষণ পর ফিরে এসে আবার ঘরে দৌড় দিয়ে বসে রয়েছো। কি হয়েছে বলো তো? কি গো, দরজাটা খোলো। বিরক্ত মুখে বললাম, কাজ করছি, বিরক্ত করো না। যখন সময় হবে তখন বেরোবো, এখন যাও। কথাগুলো নিজের কানেই বেশ কর্কশ শোনালো। এতটা রুক্ষভাবে আমি আগে কখনো কথা বলিনি। বাইরে আর কোনো কথা শুনতে পাওয়া গেল না। বুঝলাম গিন্নি কষ্ট পেয়েছে। তৎক্ষণাৎ উঠে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। বইয়ের যে পাতাটা এই মুহূর্তে আমি পড়ছিলাম, সেখানে একটা গ্রামের প্রাকৃতিক দৃশ্যের ছবি দেওয়া ছিল। হঠাৎ মনে হলো সেই ছবি যেন পাল্টে গিয়ে একটা মেয়ের করুণ মুখের ছবি ভেসে উঠছে। মুহূর্তের জন্য হৃৎপিণ্ডটা থমকে গেল। এ কি দেখলাম! সুন্দর মুখটা ধীরে ধীরে একটা বীভৎস মুখে পরিবর্তন হয়ে গেল। মেয়েটার ডান দিকের চোখ থেকে থুতনি পর্যন্ত লম্বা চিরা দাগ, তার দু চোখে জল, বাম দিকের গালে মাংস নেই। সম্পূর্ণভাবে কে যেন মাংস খুবলে নিয়েছে। আতঙ্কে ঝপ করে বইটা বন্ধ করে দিলাম। কিছুক্ষণ বসেই রইলাম সেখানে। একটু বাইরে বেরিয়ে এলাম।
মাথাটা যেন ঘুরছে। ঘটনার আকস্মিকতায় কিছুটা স্তম্ভিত হয়ে গেছি যেন। তবুও বইটাকে দূরে সরিয়ে রাখতে পারছি না। মনে হলো ওই যে বিছানার উপর নির্জীব বইটা পড়ে আছে, সে যেন আমাকে বলছে, এসো, আমার কাছে এসো, আমার রহস্য উদ্ধার করো, আমার গভীরে ডুবে যাও। আবারও এগিয়ে গেলাম বইটার দিকে। বইয়ের মলাটে একটা মেয়ের রক্তাক্ত মুখের ছবি। বড় বড় অস্বস্তিকর। বইয়ের পাতাগুলো জীর্ণ হয়ে গেছে অবহেলায় হয়তো। লাইব্রেরিতে কত রকমের মানুষ আছে, সকলেই কি আর বইয়ের কদর বোঝে? পড়া হয়ে গেলে যেমন তেমন করে রেখে দিয়ে যায়। এই সবই ভাবছি, এমন সময় আমার স্ত্রী ঘরে এসে বলল, জানো, আজকে দিদি ফোন করেছিল, বলল মায়ের শরীরটা ভালো নেই। এর মধ্যে কি হলো বলো তো? সত্যি তো, কাল সকালেই মাকে দিদির বাড়ি দিয়ে এলাম। কোনো অসুবিধে তো ছিল না তখনও। এমনকি কিছুদিন আগেই ডাক্তার দেখিয়ে এনেছিলাম। ডাক্তার বললেন প্রেশার, সুগার সব কিছু ঠিক আছে। চিন্তিত মুখে আমি আমার স্ত্রীকে বললাম, হ্যাঁ, আচ্ছা, আমি একবার ফোন করে দেখছি কি ব্যাপার, তুমি চিন্তা করো না। তাড়াতাড়ি দিদিকে ফোন করলাম। ফোনের ওপাশ থেকে দিদি বলল, মাকে হসপিটালে দিয়েছি। পূর্বাশাকে ফোন করার পরই মা বিছানা থেকে নামতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। তোরা তাড়াতাড়ি চলে আয়। ডাক্তার দেখে বলছে মায়ের অবস্থা একটু সিরিয়াস। আমি আর তোর জামাইবাবু হসপিটালে আছি। শুনে আমার মাথা ঘুরে গেল। ফোনটা কেটে দিলাম। আমার স্ত্রী পূর্বাশাকে বললাম, পূর্বাশা, মায়ের অবস্থা ভালো না, আমাকে হাসপাতালে দিতে হয়েছে। পূর্বাশা অবাক হয়ে তাকিয়ে রইল। আমি বললাম, এখন এভাবে হাঁ করে তাকিয়ে থাকার সময় নয়, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এক্ষুনি বেরোতে হবে। মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে বেরোতে যাব, এমন সময় চোখ পড়ল সামনের টেবিলটার উপর। কি আশ্চর্য, বইটা এখানে এলো কি করে? আমার স্পষ্ট মনে আছে বইটা পাশের ঘরে বিছানার উপরে রেখে এসেছিলাম। তারপর এই ঘরে এসে দিদিকে ফোন করেছি। পূর্বাশা খানিকটা জল ভরে নিচ্ছিল বোতলে। গরমের দিন, তার উপরে এতখানি রাস্তা, পথে যেতে যেতে জল খাওয়ার প্রয়োজন হতেই পারে। আমি পূর্বাশাকে ডেকে বললাম, পূর্বাশা, এই পূর্বাশা, শুনছো? না, শুনতে পাচ্ছি না, দাঁড়াও, আসছি। বোঝো অবস্থা। হ্যাঁ, শুনতে পাচ্ছে বলেই তো উত্তর দিল। তাও আবার কি বলল, শুনতে পাচ্ছি না। একটা গুরুতর বিষয় নিয়ে যে কথা বলবো সেই উপায়টুকু নেই। কিছুক্ষণ পরে শাড়ি ঠিক করতে করতে পূর্বাশা এসে আমার সামনে দাঁড়ালো। ঠিক যেন লক্ষ্মী প্রতিমার মতো লাগছে ওকে। হেসে জিজ্ঞেস করলো, এবার তো সামনে এসেছি, বলো কি বলছিলে? শুনছো শুনছো করে পাগল করে দিলে, বলো এবার শুনি। আমি যেন সব ভুলে গেলাম। পূর্বাশাকে দু হাতে জড়িয়ে ধরে বললাম, আজ তোমাকে যা সুন্দর দেখাচ্ছে, ইচ্ছে করছে। পূর্বাশা ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিয়ে বলল, মা হাসপাতালে ভর্তি আছে, আমরা সেখানে যাওয়ার জন্য তৈরি হয়েছি। এরপর আর দেরি করলে না রাস্তায় বসে কাটাতে হবে। মনে পড়ল সত্যি তো অনেক দেরি হয়ে গেছে। আমি বেরিয়ে পড়লাম। সিঁড়ি দিয়ে নামছি, বুকের ভিতরটা কেমন যেন অস্থির লাগছে। কি যেন একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘরের ভিতরেই রয়ে গেছে। পূর্বাশাকে বললাম, তুমি নিচে গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। বলে আমি আবার দোতলায় গিয়ে নিজের ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজা খুলতেই চোখ গেল টেবিলে রাখা বইটার দিকে।
বইটা হাতে তুলে নিয়ে আবার দরজায় তালা দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম। এবারে যেন একটা প্রশান্তি অনুভব করলাম। পূর্বাশা আমার হাতে বই দেখে ব্যঙ্গ করে বলল, হ্যাঁ গো, সারা রাস্তা বই পড়তে পড়তে যাবে নাকি? তোমাকে নিশ্চয়ই বই পড়ার ভূতে পেয়েছে। বলেই খুব হাসতে লাগলো। কিন্তু আমার মোটেই হাসি পেল না। যেসব কাণ্ড ঘটে চলেছে ভৌতিক কিনা জানি না, তবে বেশ অস্বস্তিকর। নিজের মনেই একবার ব্যাপারটা চিন্তা করে দেখলাম। পূর্বাশার আমাকে দেখে হাসি আসাটা খুব স্বাভাবিক। আমার মা হাসপাতালে ভর্তি, সেখানে দেখতে যাচ্ছি মাকে, হাতে বই নিয়ে। বিষয়টা কেমন যেন হাস্যকর নয়, তেমনি অস্বস্তিকর। তবুও বইটা সাথে রয়েছে বলে কেমন যেন শান্তি অনুভব করছি। স্টেশনে পৌঁছে শুনতে পেলাম আজ ট্রেনের গন্ডগোল। প্রায় 2.5 ঘন্টা কোনো ট্রেনই আসেনি। মায়ের জন্য খুব চিন্তা হতে লাগলো। আমি এক প্রকার জোর করেই মাকে দিদির বাড়ি পাঠিয়েছিলাম। স্টেশনে বসে আছি অনেকক্ষণ। বিরক্ত হয়ে ব্যাগ থেকে সেই বইটা বের করলাম। কি জানি আরো কতক্ষণ ওইভাবে অপেক্ষা করতে হবে। আমি খুব মন দিয়ে বইটা পড়ছি, এমন সময় শুনতে পেলাম কেউ যেন বলছে, ওই বই অলক্ষণে। হতচকিত হয়ে বইটা থেকে মুখ তুললাম। চারিদিকে তাকিয়ে দেখলাম, না, আমার পাশে তো আমার স্ত্রী ছাড়া আর কেউ নেই। তাহলে এই গলাটা কার? দূরে টিকিট কাউন্টারের পাশে একটা বুড়ি জাঁতি দিয়ে সুপুরি কাটছে। সে বিড়বিড় করে কি যেন বলছে আর ঘন ঘন মাথা নাড়ছে। তবে সে এতটাই দূরে যে তার কথা আমার কানে আসার কথা নয়। মনে মনে ভাবলাম, সারাক্ষণ এই বইটার কথা ভেবে অনেক চিন্তা ভাবনা আমার মধ্যে কাজ করছে। এমন সময় ট্রেনের হুইসেল কানে এলো। অবশেষে ট্রেন আসছে। পাকা 1 ঘন্টা স্টেশনে বসেছিলাম। পূর্বাশা বিরক্ত মুখে বলল, ওই অপয়া বইটা বাড়িতে আনার পর থেকেই না সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আমি হেসে বললাম, জি, বইটার উপরই যত দোষ দাও। সে তো তোমার সাথে আর ঝগড়া করতে আসবে না। এই কথায় পূর্বাশা আরো রেগে গিয়ে বলল, তোমার সব কথায় হাসি তামাশা, তাই না? যেদিন বড় কিছু একটা ঘটবে সেই দিন আমার কথা মনে পড়বে। এরপর আর কোনো কথাই চলে না। অগত্যা বাধ্য স্বামীর মতো চুপ করে বসে রইলাম গন্তব্যে পৌঁছানোর অপেক্ষা। দিদি যে হাসপাতালের নাম বলেছিল সেখানে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। ডাক্তারবাবুর সঙ্গে দেখা করলাম। তিনি গম্ভীর মুখে জানালেন অবস্থা ভালো নয়, অথচ কিছুদিন আগে করানো স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। আমি মায়ের কেবিনের দরজার বাইরে গিয়ে আই হলে চোখ রাখলাম। মা আইসিইউতে, সেখানে কারোর প্রবেশ নেই এখন। আমার চোখে জল এলো, মনে পড়ে গেল অনেক কথা। দিদি পূর্বাশাকে বলল, তোমরা এতটা জার্নি করে এলে, তোমরা বাড়ি চলে যাও, চাবি দিচ্ছি। আমি আর তোমার জামাইবাবু তো আছি এখানে, মায়ের জন্য চিন্তা নেই। টুবলু পড়তে গেছে, ও এলে কিছু একটা বানিয়ে দিলেই হবে। কথাটা অযৌক্তিক নয়, সত্যি পথশ্রমে বড় ক্লান্ত। আমরা দিদির বাড়িতে এলাম। হাত ফাত ধুয়ে সোফায় বসেছি। পূর্বাশা স্নান সেরে চা বানাতে গেল। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। তার সাথে অনেক লোকের কণ্ঠস্বর। আমি যাই বলে বেরিয়ে দরজার দিকে গেলাম। বাইরে দেখলাম কয়েকজন লোক টুবলুকে ধরাধরি করে নিয়ে আসছে। ওর সারা মুখে পরনের জামায় রক্ত ভেসে আছে। অসার দেহটা যেন দরজার সামনে লুটিয়ে পড়ল। পূর্বাশা এসে ছুটে ভীত সশস্ত্র কণ্ঠে বলল, কি হয়েছে? কি হয়েছে ওর? ভিড়ের মধ্যে থেকে একজন বলল, সাইকেল নিয়ে যাচ্ছিল,
পিছন থেকে একটা মাল বোঝাই লরি এসে ধাক্কা মারে। তখন ওর জ্ঞান ছিল, ওর মুখে ঠিকানটা শুনে আমরা নিয়ে এলুম। এখন থানা পুলিশ হবে, তবে ভয় পাবেন না, আমরা সাথে আছি। সেই লরির ড্রাইভারকে আটকে রাখা হয়েছে, ওকে পুলিশের হাতে আমরা তুলে দেব। সব কিছুর আগে ছেলেটির জন্য ডাক্তার ডাকতে হবে বা ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। পরিবারের মতামত ছাড়া তো আমরা এসব করতে পারি না, তাই এখানে নিয়ে এলুম। এসব শুনে আমার মাথা বেশ ঘুরছে। তাহলে কি পূর্বাশার কথাই ঠিক? এসব কিছুই কি আমার জন্য ঘটছে? আমি আর দেরি না করে একটা রিক্সা ডেকে টুবলুকে হাসপাতালে নিয়ে চলে গেলাম। আমার সাথে আরো দুজন লোক পিছনে হেঁটে হেঁটে চলল। হাসপাতালে পৌঁছতেই দেখি দিদি আর জামাইবাবু ঠিক গেটের সামনে চা খেতে খেতে কথা বলছে। আমাকে রিক্সা থেকে নামতে দেখে দিদি হন্তদন্ত হয়ে ছুটে এলো, পিছন পিছন জামাইবাবু এলেন। টুবলুর এই অবস্থা দেখে দিদি কান্নায় ভেঙে পড়ল। আমারও অসহায়ের মতো লাগলো। বারবার মনে হতে লাগলো এই সব কিছুর জন্য হয়তো আমি দায়ী, আর দায়ী সেই অভিশপ্ত বইটা। ডাক্তারেরা বলল টুবলুর শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে, ওকে 3 বোতল রক্ত দিতে হবে। এই রাতের বেলা কোথায় এত রক্ত জোগাড় করব? মনে পড়লো পূর্বাশাকে বাড়িতে একা রেখে এসেছি, আর সেই বইটাও তো ওই বাড়িতে। যদি ওর কোনো বিপদ হয়, কথাটা ভাবতেই আতঙ্কিত হয়ে উঠলাম। টুবলুকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আমি যে রিক্সায় এসেছিলাম সেটাতেই দিদির বাড়ি রওনা হলাম। কে জানি এতক্ষণে কি সর্বনাশী না ঘটে গেছে। দিদির বাড়ির সামনে এসে রিক্সার ভাড়া মিটিয়ে দিলাম। বারান্দা অন্ধকার, দরজা হালকা করে ভেজানো, অর্থাৎ আমার চলে যাওয়ার পর পূর্বাশা দরজা বন্ধ করেনি। আমি দ্রুত পায়ে দরজা খুলে ঘরে ঢুকলাম। ঘরের ভিতরটা অন্ধকার, কোথাও এতটুকু আলোর রেখা নেই। পূর্বাশার নাম ধরে ডাকলাম কয়েকবার, এরপর একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। আমি রেগে গিয়ে বললাম, কি হলো তোমার? কখন থেকে ডাকছি, সাড়া পাচ্ছি না কেন? আবারও ঘন অন্ধকারের ভিতর থেকে সেই কণ্ঠ ভেসে এলো। আরে একটা আলো তো জ্বালাও, তোমার সব কথা শুনছি। পূর্বাশা কোনো কথা বলল না। আমি ঘর থেকে বাইরে বেরিয়ে উঁকি দিলাম, দেখলাম আশেপাশের প্রত্যেকটা বাড়িতে আলো জ্বলছে, শুধু এই বাড়িতে আলো নেই। আবার একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। সেই কণ্ঠস্বরে অতি পরিচিত একটা ছড়া লাইন। পাতার ভাঁজে দেখবে যদি চামড়া আছে বিধে, নিবেদনে তবেই যেন মেটে কমলির খিদে। গলাটা পূর্বাশার। আমি চিৎকার করে বললাম, পূর্বাশা, সব কি বলছো তুমি? ওই বই তুমি পড়েছো? আমার কথার কোনো উত্তর পেলাম না। একটানা পূর্বাশা সেই লাইন আউড়ে চলেছে। আমার মাথা কাজ করছে না, একটা সিগারেট ধরাতে হবে। তখনই আমার মনে পড়লো ও পকেটে একটা লাইটার আছে। এতক্ষণ এটার কথা মাথায় আসেনি। লাইটার জ্বালিয়ে সারা ঘর খুঁজে একটা মোমবাতি জ্বালিয়ে পূর্বাশাকে খুঁজতে লাগলাম। হঠাৎ মোমবাতির আলোতে দেখলাম আমার সামনে দেওয়ালে একটা ছায়া মূর্তি। আমি দেখলাম সেই ছায়া মূর্তি 2 হাত বাড়িয়ে আছে। পরক্ষণে আলোটা বিপরীত দিকে ফেললাম, দেখলাম পূর্বাশা 2 হাত বাড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর দেওয়ালে ওরই ছায়া পড়ছে। আমার দিকে বিস্ফারিত চোখে সে তাকিয়ে আছে। হঠাৎ কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, এনেছো? দাও না, আমার খিদে পেয়েছে। আমি ভয়ে কিছুটা পিছিয়ে গেলাম। বললাম, কি আনার কথা বলছো? কি চাও তুমি? পূর্বাশা আগের মতোই বাচ্চার গলায় বলে উঠল, ওই যে, গন্ধ পাচ্ছ না? আমি কিছু একটা শুঁকতে লাগলাম। একটা পচা গন্ধ নাকে এলো। হ্যাঁ, বেশ তীব্র গন্ধ।
আবিষ্কার করলাম সেই গন্ধটা আসছে আমার বই থেকে। বইটা মাটিতে পড়ে আছে ঠিক আমার পায়ের কাছেই। হাতে নিয়ে খেয়াল করলাম বইটা ভিজে গেছে। মোমবাতিটা এক জায়গায় রেখে বইটা ভালো করে দেখতে লাগলাম। বইটার প্রতি পাতায় লেগে আছে রক্ত। রক্তে ভিজে বইটা থেকে বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। আমার গা গুলিয়ে উঠল। পূর্বাশা আবারও বলল, এনেছো? আমি বুঝতে পারলাম না ও ঠিক কি চাইছে আর এরকম আচরণ কেন করছে। আমি বেশ জোরেই বললাম, কি চাইছো বলো তো? রক্ত। মোমবাতির আলোয় দেখলাম আমার হাতের বইটা থেকে টপ টপ করে রক্ত পড়ছে আমার পায়ের ওপর। চিৎকার করে বইটা দূরে ছুঁড়ে ফেলে দিলাম। পূর্বাশা আমার দিকে এগিয়ে এসেছে। আমি প্রথমবার ওকে দেখে ভয় পেয়ে গেলাম। ওর চোখে জল, যেন কোনো কাতর প্রার্থনা মিশে আছে ওর চোখে মুখে। আমি পিছিয়ে যেতে লাগলাম। দেওয়ালে পিঠ ঠেকে গেল আমার। পূর্বাশা এখন ঠিক আমার সামনে দাঁড়িয়ে, চোখে সেই কাতর দৃষ্টি। পূর্বাশার গরম নিঃশ্বাস আমি বুঝতে পারছি। আমার আরো কাছে এসে সে আমার গলায় হাত বুলিয়ে দিতে লাগলো। ভয়ে আমি একেবারে কুঁকড়ে গেছি। আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। এর থেকে মুক্তি পাবো কি করে আমার জানা নেই। হঠাৎ পূর্বাশা আমার মুখের দিকে ওর মুখ ঠোঁট নিয়ে আসতে লাগলো। মোমবাতির আলোয় দেখলাম তার ঠোঁটে লেগে আছে সেই পৈশাচিক হাসি। আমি কেঁপে কেঁপে উঠতে লাগলাম। পূর্বাশা আমার গলার নিচটা কামড়ে ধরলো। আমি চিৎকার করে উঠলাম। খানিকটা মাংস ছিঁড়ে নিয়ে দূরে থু করে ছুঁড়ে ফেলে দিল। আমার গলা থেকে নেমে আসতে লাগলো রক্তের ধারা। তৃষ্ণার্ত প্রাণীর মতো আমি যন্ত্রণায় প্রায় কুঁকিয়ে উঠলাম। পূর্বাশা ওর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, বড্ড খিদে পেয়েছিল। তুমি কি পাগল হয়ে গেলে? আমার আমার রক্ত চাই, আরো রক্ত চাই। দাও দাও বলছি। আমি কোনো রকমে ওর হাত ছাড়িয়ে উন্মাদের মতো সেখান থেকে ছুটে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। তবুও এখানে থাকা ঠিক হবে না। হাসপাতালের রাস্তার দিকে ছুটতে লাগলাম। পিছনে শুনতে পেলাম একটা মেয়ের অট্ট হাসি, আর সে বলে চলেছে, কুমিরের খিদে এখনো মেটেনি গো। রক্ত দাও, রক্ত। আমি একেবারে হাসপাতালে গিয়ে থামলাম। দিদি জামাইবাবুকে খুঁজে বের করলাম। এদিকে মা আর একদিকে টুবলু, দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ওই বাড়িতে পূর্বাশা আছে দিদি, ওকে বাঁচা। দিদি তার একমাত্র ছেলের শোকে এমনিতেই মূর্ছমান হয়েছিল। আমার কথা শুনে সে তাকিয়েই রইল আমার দিকে। জামাইবাবু আমাকে দেখেই বিপদের আঁচ বুঝতে পেরেছিল। জামাইবাবু আমার সঙ্গে যেতে রাজি হল। জামাইবাবু কিছুক্ষণের মধ্যেই ডাক্তারের সঙ্গে কথা বলে বাইরে বেরিয়ে এলো। আমি ততক্ষণে একটা রিক্সা ডেকে এনেছি। হাসপাতালের চত্বরে রিক্সা সারাদিনই থাকে, এটা একটা সুবিধে হলো। রিক্সায় উঠে পড়লাম। যখন বাড়ি পৌঁছালাম তখন বাইরে থেকে দেখতে পেলাম বাড়ির ভিতরে 3টে লাইট জ্বলছে। রিক্সার ভাড়া মিটিয়ে দ্রুত আমরা ঘরে ঢুকলাম। ঢোকা মাত্র একটা দৃশ্য দেখে আমরা দুজনেই থমকে গেলাম। পূর্বাশা অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। তখনও তার মুখে লেগে আছে কাঁচা রক্ত। একটু দূরেই পড়ে রয়েছে সেই বইটা, তবে একদম সাধারণ আর 5টা বইয়ের মতোই দেখাচ্ছে। আমি দৌড়ে গিয়ে পূর্বাশার চোখে জল ছিটিয়ে দিতেই বেশ খানিকক্ষণ পর পূর্বাশার জ্ঞান ফিরল। ধীরে ধীরে চোখ মেলে উঠে বসল সে। অবাক দৃষ্টিতে আমাকে আর জামাইবাবুকে দেখে বলল, আমার কি হয়েছিল? পূর্বাশা কিছুক্ষণ অবাক হয়ে গেল।
আমাকে দেখতে লাগলো। তারপর ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে অদ্ভুত একটা কথা বলল। বাচ্চা মেয়েটা কোথায় গেল? ওই যে ওই যে ওই বইটা নাকি ও নিতে এসেছিল, আর বারবার বলছিল আমায় কিছু খেতে দেবে, খেয়েই চলে যাব। আমার ভারী রাগ হলো। তোমরা চলে যাওয়ার পর বাইরের দরজাটা লাগাতে ভুলে গিয়েছিলাম, হয়তো সেই ফাঁকেই ঘরে এসে ঢুকেছে মেয়েটি। আমি রুক্ষস্বরে বললাম, ওই বইটা আমার স্বামীর, তোর কেমন করে হবে? আমাদের লাইব্রেরি থেকে উনি এনেছেন। মেয়েটি তার চোখে মুখে চিন্তার ছাপ নিয়ে বলল, দেখো, ওটাতে আমার নাম লেখা। তারপর বললাম, কোথায় তোর নাম? মেয়েটি বলল, আমার নাম কমলি। দেখলাম বইয়ের উপরে লেখা রয়েছে কমলির খিদে। আমি বললাম, এই কমলি তুই নাকি? মেয়েটি বলল, আমি তো। মেয়েটির সাথে কথা বলতে বলতে লক্ষ্য করলাম বইয়ের পাতাগুলো কেমন যেন ভেজা ভেজা মনে হচ্ছে। আমি ঘরের আলোয় দেখতে পেলাম রক্ত। হ্যাঁ, রক্তই তো। বইয়ের পাতাগুলো রক্তে ভিজে উঠেছে। অতি সন্তর্পণে পাতা উল্টাতে গিয়ে একটা জিনিস নজরে পড়ল, একটা চামড়া, মানুষের চামড়া। সেই চামড়া একটা আলপিন দিয়ে বইয়ের পাতায় লাগানো আছে। মেয়েটি আমার দিকে তাকিয়েই ছিল, বলল, ওই যে দেখছো, আমার গায়ের চামড়া। আমি আতঙ্কিত হয়ে উঠলাম। তারপর আর আমার কিছু মনে নেই। এমন সময় জামাইবাবুর ফোনটা বেজে উঠল। হাসপাতাল থেকে ফোন এসেছে, আমার মায়ের অবস্থা খুব গুরুতর, এক্ষুনি হাসপাতালে যেতে হবে। এখন প্রায় রাত 3টে। পূর্বাশারও শরীর খুব দুর্বল। এই সময় ওকে নিয়ে যাওয়া ঠিক হবে না। তাছাড়া ওর কথা শুনে মনে হলো ওর মানসিক অবস্থাও স্থিতিশীল নয়। তুমি পূর্বাশার কাছে থাকো, সকালের দিকে যদি একটু সুস্থ বোধ করে তবে ওকে নিয়ে এসো। জামাইবাবু চলে গেলেন। আমার প্রতিটা মুহূর্ত আতঙ্কের মতো লাগছে। অভিশপ্ত বইটা আমাকে নষ্ট করতেই হবে, না হলে আরও বড় ক্ষতি হয়ে যেতে পারে। জামাইবাবু চলে আসার পরে তার পিছু পিছু আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে হাসপাতালের দিকেই যাচ্ছিলাম। পূর্বাশা আপাতত ঘরে ঘুমোচ্ছে, তাকে তালা দিয়েই এসেছি। হাসপাতালের রাস্তায় যেতে যেতে পথে একটা শ্মশান পড়ে। শ্মশানের পাশে একটা প্রবাহমান নদী বয়ে যাচ্ছে। সেই নদীর ধারে একটা কালী মায়ের মন্দির। হঠাৎ কি মনে হলো, এই বিপদ থেকে হয়তো আমাকে মাই উদ্ধার করতে পারে। তাই মায়ের কাছে গিয়ে আমি হাত জোর করে প্রার্থনা করতে লাগলাম আমার পরিবারকে যেন এই বিপদ থেকে রক্ষা করে। হঠাৎ তখনই দেখলাম একটা বয়স্ক বৃদ্ধা মন্দিরটা ঝাঁট দিতে এসেছে। শ্মশানের পাশে একটা বাঁধানো বট গাছ। ঝাঁট দিয়ে মন্দির মুছে বৃদ্ধ মহিলাটি বাঁধানো বট গাছের তলায় বসল। তারপর হাতের ইশারায় আমাকে ডেকে বলল, ওই বই অলক্ষণে, ওই বই থেকেই তোর বাড়িতে বিপদ হয়েছে। মা ভবানী চায় তোর বিপদ মিটে যাক। দেখ, আজ এখনই একটা মৃতদেহ আসবে। চিতার আগুন বড় পবিত্র, সেই আগুনে বইটাকে পুড়িয়ে দিস। যে ওই বইটাতে বন্দি আছে সেও মুক্তি পাবে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখলাম সত্যি একজন বয়স্ক বৃদ্ধর মৃতদেহ এসেছে শ্মশানে। মৃতদেহটির কেউ আত্মীয় পরিজন ছিল না, তাই যারা দাহ করতে এনেছিল তারা চিতাতে আগুন দিয়ে মৃতদেহের আগুনটা শেষ হওয়া মাত্রই সেখান থেকে চলে গেল।
আমি তখন ওই মৃতদেহের পোড়া কাঠগুলো নিয়ে আরেকটি জায়গায় সেই বইটা দিয়ে তাকে জ্বালিয়ে দিলাম, এবং জ্বালানোর পরেই কুণ্ডুলি পাকানো ধোঁয়া থেকে একটা বাচ্চা মেয়ের চিৎকার শুনতে পেলাম। সাথে একটা মুখচ্ছবি ভেসে উঠল ধোঁয়ার মধ্যে। কাজটা করতে করতে প্রায় বেলা গড়িয়ে দুপুর হয়েছে। হাসপাতালের দিকেই যাচ্ছি, হঠাৎ হাসপাতাল থেকে ফোন এলো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, মায়ের অবস্থা এখনো স্থিতিশীল। ডাক্তারবাবু আশা ছেড়ে দিয়েছিলেন, তবে এখন মা চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ডাক্তারবাবু অবজারভেশনে রেখেছেন। হ্যাঁ, টুবলুকেও রক্ত দেওয়া হয়েছে, হাসপাতাল থেকেই ব্যবস্থা করে দিয়েছে। টুবলু এখন ঘুমোচ্ছে। আমার তখন শরীরটাও বেশ ক্লান্ত লাগছিল, তাই আমি দিদির বাড়ি যাওয়াই ভালো মনে করলাম। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়েছি, হঠাৎ পূর্বাশা আমাকে ডাকলো। শুনছো, একবার এদিকে এসো। আমি তাড়াতাড়ি ওর কাছে যেতেই একটা জিনিস আমার হাতে দিয়ে বলল, এটা এটা সেই চামড়া না যেটার খোঁজে মেয়েটা এসেছিল? অজানা আশঙ্কায় আমার মনটা আবার শঙ্কিত হয়ে গেল। তাহলে কি আমার পরিবারের উপরে এখনো ফাঁড়া কাটেনি নাকি? চামড়াটা যত্ন করে রেখে দিলাম। মনে মনে ঠিক করলাম এর সত্যিটা আমাকে জানতেই হবে, না হলে আমার পরিবার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবে না। পূর্বাশার আর জ্বর আসেনি। জামাইবাবু আর দিদিকে বলে ওখান থেকে রওনা দিলাম। বইটার রহস্য আমাকে উদ্ধার করতে হবে। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে পূর্বাশাকে সবার আগে ডাক্তার দেখিয়ে এনেছিলাম। ডাক্তার কয়েকটি ওষুধ লিখে দিলেন আর বিশ্রাম নিতে বললেন। পূর্বাশাকে বাড়িতে রেখে আমি আবার একবার লাইব্রেরিতে গেলাম। রোজকার মতো শঙ্করদা টেবিলে বসে আছে। আমাকে হন্তদন্ত হয়ে আসতে দেখে চিন্তিত হয়ে বলল, কি হয়েছে? এমন হাঁপাতে হাঁপাতে আসছো যে? শঙ্করদা আঁতকে উঠল। আমি ইতস্তত করে বললাম, দাদা, ওই বইটা আমার পরিবারকে শেষ করে দিয়েছে। আমি ওটাকে পুড়িয়ে দিয়েছি। তুমি আগে শান্ত হও। পিন্টু, এক গ্লাস জল দিয়ে যা তো। জল খাও, তারপর সব কথা শুনবো। উফ, যা ভয় পাইয়ে দিয়েছো ভাইয়া। ওই বইটা অভিশপ্ত। ওটা বাড়িতে নিয়ে যাবার পর একটার পর একটা অঘটন ঘটেছে আমার সাথে। কি বলছো? বইটা পুড়িয়ে দিয়েছো মানে? এই, তুমি একটু খোলসা করে বলো তো ভাইয়া, ব্যাপারখানা কি? আমি তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সেটাই তো ব্যাপার, আমি কি চাই বুঝতে পারছি। তবে ওই বইটা বাড়ি নিয়ে যাবার পরেই আমার মা অসুস্থ হলো, আমার দিদির ছেলের একটা বড়সড় দুর্ঘটনা হলো, তাও একদিনের মধ্যে। তুমি বলতে চাও এই সবই কাকতালীয়? শঙ্করদা, আমি কুসংস্কারে বিশ্বাসী নই, কিন্তু কাল থেকে যা ঘটে চলেছে আমার স্থির বিশ্বাস সব ওই অভিশপ্ত বইটার জন্য। শেষে শ্মশান ধারে এক বৃদ্ধা আমাকে বললেন, তাই শ্মশানের চিতার আগুনে ওই বইটাকে পুড়িয়েছি। তাতে সব ভালো হয়ে গেছে। আমি তোমার কাছে ছুটে এসেছি শুধুমাত্র এই একটা কথা বলতে, যে ওই বইয়ের লেখক শঙ্করী প্রসাদ বাবুর সঙ্গে আমায় দেখা করতেই হবে। তুমি আমাকে একবার নিয়ে চলো, ওই বইয়ের রহস্য উদ্ঘাটন আমাকে করতেই হবে। সে হবে ক্ষণ। তুমি সেদিন বলে যাওয়ার পরই একজন এসেছিল, যিনি শঙ্করী প্রসাদ বাবুকে চেনেন এবং তার বাড়িতেও যাতায়াত করেন। তার থেকে ঠিকানাটা লিখে রেখেছি, তোমাকে দিয়ে দিচ্ছি, দাঁড়াও। বলেই টেবিলের দেরাজ খুলে একটা ছোট কাগজ এনে দিলেন। দেখলাম তাতে লেখা আছে 29/B, হারান দত্ত লেন, গরুলগাছি। আমি বিনয়ের সুরে বললাম, অনেক ধন্যবাদ দাদা, ওনার সাথে দেখা করাটা আমার খুব দরকার।
ঠিকানা নিয়ে বাড়ি চলে এলাম। পূর্বাশা এখন অনেকটাই ভালো আছে। দিদির বাড়িতে ফোন করে জানতে পারলাম মা টুবলুকে হাসপাতাল থেকে কাল ছুটি দিয়ে দেবে। মনের ভার অনেকটা লাঘব হলো। পরের দিন অফিস থেকে সেই ঠিকানায় উপস্থিত হলাম। এঁদো গলির ভেতরে একটি এঁদো চালার ঘর। দরজায় কড়া নাড়তেই কে যেন খ্যান খ্যান করে বলে উঠল, এসো বাবা, এসো। উনি যে তোমার পথ চেয়ে বসে আছেন। আমার পথে বসে আছেন? আমি যে আসবো তা উনি জানতেন? আমি বেশ খানিকটা অবাক হলাম। আমার আশ্চর্যের ঘোর কাটতে না কাটতেই বৃদ্ধা বললেন, তা জানতেন বই কি বাবা। সকাল থেকে বড় অস্থির হয়ে আছেন। তোমার নামটা অবশ্য বলেননি, তবে তবে বলেছিলেন একটি ছেলে আসবে এবং সে আমারই একটি বই পড়েই আসবে। এসো বাবা, ভেতরে এসো। ওই যে ওই ঘরটাতে উনি আছেন। আমি সেই নির্দিষ্ট ঘরের দিকে পা বাড়ালাম। মনের ভিতরে হাজারো প্রশ্নের ঝড় বয়ে চলেছে। আমার সকল প্রশ্নের উত্তর কি আমি পাব? সেই অভিশপ্ত বইটির রহস্য উন্মোচন কি আদৌ হবে? এরকম নানা দুশ্চিন্তা মাথায় নিয়ে লেখক শঙ্করী প্রসাদ বাবুর ঘরে গিয়ে ঢুকলাম। ঘরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। অনেক দিন ধরে দরজা জানালা বন্ধ থাকলে যেমন হয় আর কি। শঙ্করী প্রসাদ বাবু বিছানায় শুয়ে আছে। ওনার অনেক বয়স হয়েছে। চেয়ার টেনে নিয়ে ওনার বিছানার কাছে গিয়ে বসলাম। শঙ্করী প্রসাদ বাবু ধরা গলায় বললে, আপনি এখানে কেন এসেছেন জানি। আমাকে আপনি করে বলবেন না, বড় লজ্জা পাবো। আপনি আমার পিতৃতুল্য। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তুমি এটাই জানতে এসেছো তো, কমলির খিদে বইটার রহস্য কি, তাই তো? দয়া করে বলুন, আমার পরিবার নিয়ে অত্যন্ত আশঙ্কিত হয়ে আছি। ওই যে মেয়েটি যার কথা আমার স্ত্রী বলছিল, কি বা তার সাথে সম্পর্ক এই বইটার সাথে? শঙ্করী প্রসাদ বাবু বলতে শুরু করলেন, ওর নাম কমলি। আমি তখন কলেজের পড়াশোনা শেষ করে একটা কাজের চেষ্টা করছি। মাঝে মাঝে সাহিত্য চর্চাও করে থাকি। কয়েকটি গল্প ও কবিতা তখনকার পত্র পত্রিকায় বের হয়েছিল এবং যথেষ্ট সমাদরও পেয়েছিল। আমি আমার বন্ধু মহলে তখন একজন উচ্চ স্তরের লেখক হিসাবে খ্যাতি অর্জন করেছি। অনেকগুলো অফিসে ইন্টারভিউ দেওয়ার পরেও যখন আমার চাকরি হলো না, তখন বড়ই হতাশ হয়ে পড়লাম। তখন কলকাতা শহরে লোডশেডিং হতো। এমনই একদিন বসে আছি নিজের ঘরে, মন ভালো নেই। জানালার দিকে মুখ করে বাইরের আকাশ দেখছি আর নিজের কপালের কথা ভাবছি। বাইরের ঘন কালো মেঘ দেখে আমার অদৃষ্টের কথা ভাবতে লাগলাম। আমার অদৃষ্টেও বুঝি এমনই ঘন কালো মেঘ ঘনিয়ে আছে। তাই এত চেষ্টা করেও একটা চাকরি জোটাতে পারলাম না। এইসব ভাবছি আর কি। এমন সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। ঘরে মোমবাতি রাখাই থাকতো, নিত্যদিনের ব্যাপার এই লোডশেডিং। ঘরে একটি মোমবাতি জ্বলছিল। হঠাৎই দেওয়ালের দিকে আমার চোখ পড়তে আমি আঁতকে উঠলাম। একটি অবয়ব ফুটে উঠেছে সেখানে। আমি আতঙ্ক হয়ে পিছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই, অথচ দেওয়ালে সেই ছায়ামূর্তি স্থির নিশ্চল। আমি ঘর থেকে উঠে বাইরে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম। সেখানেও কাউকে দেখতে না পেয়ে ফিরে এলাম। ঘরে এসে দেখি একটি ছোট্ট মেয়ে আমার টেবিলের পাশে দাঁড়িয়ে আমার টেবিলের ওপর রাখা খাতায় কি যেন করছে। আমার ভারী রাগ হলো। খানিকটা ধমকে সুরেই বললাম, এই মেয়ে, তুমি কে?
আমার খাতায় কি লিখছো? মেয়েটা খানিক থতমত খেয়ে বলল, আমার কথা লিখছি গো। তুমি তো লেখালেখি করো। তোমাকে বলে গেলে তবেই তো সবাই আমার কথা জানতে পারবে। আমি বললাম, কি কথা? মেয়েটি আমার হাতে একটি জিনিস দিল। মোমবাতির আলোয় দেখলাম সেটা মানুষের চামড়া, কোনো মানুষের দেহের ওপরিভাগ থেকে কেটে নেওয়া ঈষৎ শ্যাম বর্ণের চামড়া। আমি বিস্মিত হয়ে বললাম, কি সর্বনাশ! এ তো মানুষের চামড়া। এই চামড়া তুমি পেলে কোথা থেকে? মেয়েটি মাথা নিচু করে বলল, এই চামড়া আমার আমার শরীর থেকে কেটে নেওয়া হয়েছে। বললাম, দেখো মেয়ে, তুমি কে তা আমি জানি না। আমি জানি না তুমি কি করে এখানে এলে। তবে একটা কথা বলি, হাসি মশকরা করার সময় এটা নয়। এমনিতেই আমার মন ভালো নেই। মেয়েটি আমার কাছে এসে বলল, তোমার কি হয়েছে? তোমার মন ভালো নেই কেন? আমি বললাম, ওসব শুনে তোমার কাজ নেই। এবার বলো তো, এখানে কি করে এলে? কি নাম তোমার? আমি তো যখন খুশি যেখানে খুশি যেতে পারি। আমি আশ্চর্য হয়ে বললাম, তোমার বাবা মা বকেন না? মেয়েটি তখন খিলখিল করে হেসে বলল, আমাকে দেখতে পেলে তো বকবে। আমি ওদের দেখতে পাই, কিন্তু ওরা আমাকে দেখতে পায় না। বাইরে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে, আর তার সাথে মুষলধারে বৃষ্টি। আমি বললাম, আমি তো তোমাকে বেশ দেখতে পাচ্ছি, তবে ওরা দেখতে পায় না কেন? মেয়েটি কিছুটা বিমর্ষ হয়ে বলল, আমি তোমাকে দেখা দিয়েছি, তাই দেখতে পাচ্ছ, না হলে। আমি হেসে বললাম, তুমি বাড়ি যাও মেয়ে। বাড়ির সকলে হয়তো এতক্ষণে তোমায় খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমায় কেউ খুঁজবে না। আজ থেকে 3 বছর আগে আমার বাবা আমাকে মেরে ফেলেছে। আমার গায়ের রং কালো, আমাকে বিয়ে দিতে পারবে না। বাবা বলতো, কালো মেয়ে বিয়ে দিতে গেলে অনেক জিনিস দিতে হয়, পণের টাকা দিতে হয়। এসব দিতে না পারলে ছেলের বাড়ি থেকে সারা জীবন কথা শুনতে হবে। আমার তখন বয়স ওই ধরো 7 বছর হবে। আমার পরে একটি ভাই হয়েছিল। ও খুব কালো ছিল, কিন্তু ও যত্ন হতো খুব। আমি আমি অবাক হয়ে একদিন জিজ্ঞেস করলাম, ভাইও তো কালো, কই ওকে তো তোমরা কখনো কিছু বলো না? মা বিরক্ত হয়ে বলেছিলেন, ও ছেলে, ওদের রং যত কালো তত দাম বেশি। বড় হবে ও, আমার ঘরে সোনার উপর ভরিয়ে দেবে। ওকে তো যত্ন করতেই হবে। আমি অবাক হয়ে যাই এইটুকু মেয়ের মুখে এমন অদ্ভুত কথা শুনে। আমি বললাম, তারপর? তারপর আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল ওই ওই এক মহাজনের কাছে। সেখানে আমার উপর অকথ্য অত্যাচার করত। একদিন আমি আমি প্রতিবাদ করার ওই ওই মহাজন আমাকে একটা অন্ধকার ঘরে সারাদিন বন্ধ করে রাখে। আমি আমি কাঁদতে থাকি, কিন্তু আমার কান্না শোনার মতো কেউ ছিল না। পরদিন সকালে সেই মহাজন আমার আমার ঘরে আসে।
আমাকে বলে তার তার পায়ে জুতো চেটে পরিষ্কার করতে। এটাই এটাই নাকি আমার আমার শাস্তি? আমি আমি করতে রাজি হইনি। তখন সে আমার চুলের মুঠি ধরে মাটিতে মুখ চেপে ধরে, তারপর একটা কালো কাপড় দিয়ে আমার মুখ ঢেকে দেয়। আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। তখন সে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমার ঘাড়ের কাছে চামড়া কেটে নেয়। আমি আমি যন্ত্রণা চিৎকার করতে থাকি, কিন্তু সে আমাকে সেইভাবে চেপে ধরে থাকে। এক সময় আমার আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তখন সে আমায় ছেড়ে দিয়েছিল। আমার মৃত্যুর পর আমার দেহ একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছিল। সেখানে শিয়াল কুকুরে আমার আমার দেহটা খুবলে খুবলে খেয়েছিল। আর আমার শরীর থেকে কেটে নেওয়া সেই চামড়া রেখে দিয়েছিল একটা বইয়ের পাতার ভেতরে। আমি আমি সেই চামড়ার খোঁজ পাই অনেক পরে। তোমাকে তোমাকে আমি এটা দিলাম। তুমি আমার আমার জীবন নিয়ে কিছু লেখো। এই এই আমি চাই। এই না, আমার শরীর থেকে কেটে নেওয়া সেই চামড়া তোমার লেখা বইতে এটা রেখে দিও গোপনে। হ্যাঁ, এটাই আমার মুক্তি। আমি আমি আসি। হ্যাঁ, আমি আসি। তুমি তুমি লেখো কিন্তু। বলে মেয়েটি অদৃশ্য হয়ে গেল। ঘরে আবারও লাইট জ্বলে উঠল। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই, শুধু মাটিতে এক টুকরো কি যেন পড়ে আছে। হাতে নিয়ে দেখলাম একটি মানুষের চামড়া। এরপর আমি মেয়েটির কাহিনী লেখার সিদ্ধান্ত নিলাম। একটি কপি লিখেছিলাম, সেটা এই লাইব্রেরিতে দান করি। আর আমি জানতাম এই বইটি যে পড়বে সে এই চামড়া দেখতে পেয়ে আমার কাছে বইটির রহস্য জানতে আসবে। শঙ্করী প্রসাদবাবু এবার থামলেন। আমি হতভম্বের মতো কিছুক্ষণ চেয়ে রইলাম। তারপর আমার হাতে থাকা ব্যাগ থেকে চামড়াটি বের করে ওনাকে বললাম, কিছু মনে করবেন না, এই চামড়াটি আমি পুড়িয়ে দেব। ভাগ্য ভালো অন্য কোনো কৌতূহলী পাঠকের কাছে এই বইটা পড়েনি। তার পরিবারে না জানি কি অভিশাপের কালো ছায়া নেমে আসত। আজ আসি, শরীরের যত্ন নেবেন। হয়তো কমলির আত্মা এখন মুক্তি পেয়েছে। নমস্কার জানিয়ে সেখান থেকে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখি পূর্বাশা গুনগুন করে গান গাইছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এত খুশি যে? দিদি ফোন করেছিল জানো, বলল হাসপাতাল থেকে মা আর টুবলু দুজনকেই ছুটি দিয়ে দিয়েছে। ওরা দুজনেই এখন ভালো আছে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এরপর মনে মনে বললাম, বাহ, খুব ভালো খবর। যাক, কমলির আত্মাও মুক্তি পেয়েছে।
বড্ড কষ্ট পেয়েছিল বেচারি। কিছু প্রশ্নের উত্তর হয়তো সময় দেয়, তার জন্য অপেক্ষা ছাড়া সাধারণ মানুষ হিসেবে আমরা কিছুই করতে পারি না। আজকের গল্প পাঠে আমি অর্প। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে অন্তরা, সৈথালি, রাজদীপ, অভিষেক, অর্পণ এবং প্রিয়া। এইরকমই আরও গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ডার্ক আওয়ার ডেজকে।